শেখ হাসিনার পতনের পর বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি জটিল হয়ে পড়েছে। অন্তর্বর্তী সরকার গঠনের পর থেকেই সংখ্যালঘুদের ওপর কথিত নির্যাতনের নানা অভিযোগ তুলে আসছে ভারত। এর পরিপ্রেক্ষিতে সংখ্যালঘুদের সুরক্ষা ইস্যুতে এবার নিজেদের অবস্থান জানিয়েছে যুক্তরাষ্ট্র। ডোনাল্ড ট্রাম্পের দাবি, শেখ হাসিনা এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী। যে আমি মনে করি শেখ হাসিনাই বাংলাদেশের প্রধানমন্ত্রী। কোথায় আছে যেখানে ভাগের বই সেখানেই সন্দেহ হয়। যে দুটি বই আমি আগে থেকেই পাচ্ছিলাম, যা এখন গড়তেছে। প্রথমত, প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেছেন, কিন্তু পদত্যাগপত্র নেই। আসলে তিনি পদত্যাগই করেননি। আর পচাগলা সংবিধান তো বাতিলও করা হয় নাই। তাহলে সংবিধান অনুযায়ী বাংলাদেশের প্রধানমন্ত্রী এখনো শেখ হাসিনা। ডক্টর মোহাম্মদ ইউনূসের বৈধতা নিয়েও প্রশ্ন তো থেকেই যায়। এদিকে সংখ্যালঘুদের বাড়িঘর এবং মন্দির ভাঙচুর, এ বিষয় নিয়ে খুব প্রকাশ করেছেন জো বাইডেন। ডক্টর মোহাম্মদ ইউনূস সংবিধান অনুযায়ী বৈধ নন। আর অন্যদিকে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ভালো যাচ্ছে না। তারাও সংখ্যালঘুদের ইস্যু তুলে ফায়দা লুটছে। ডক্টর মোহাম্মদ ইউনূস কঠিন একটি সময় পার করছেন। প্রিয় সম্মানিত ভিউয়ার্স, এই ভিডিও সম্পর্কে আমরা নাইম ভাইয়ের মুখ থেকে আমরা বিস্তারিত শুনে আসবো। আপনারা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। অন্তর্বর্তী সরকার গঠনের পর থেকেই সংখ্যালঘুদের ওপর কথিত নির্যাতনের নানা অভিযোগ তুলে আসছে ভারত। এর পরিপ্রেক্ষিতে সংখ্যালঘুদের সুরক্ষা ইস্যুতে এবার নিজেদের অবস্থান জানিয়েছে যুক্তরাষ্ট্র। বাংলাদেশে সংখ্যালঘুদের উপর কথিত নির্যাতনের অভিযোগ তুলে একাধিকবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের সংবাদ সম্মেলনে প্রশ্ন করা হয়। এবার এই বিষয়টি হোয়াইট হাউসের সংবাদ সম্মেলনে উঠে এসেছে। এই বিষয়ে মার্কিন প্রেসিডেন্টের অবস্থানও জানতে চাওয়া হয়। এরপরই সংখ্যালঘুদের নিরাপত্তার বিষয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান জানিয়েছে হোয়াইট হাউস। শেখ হাসিনার পতনের পর বাংলাদেশে হিন্দুদের হত্যা ও মন্দিরে হামলার অভিযোগ করে আসছে। ওয়াশিংটন এই বিষয়টি অত্যন্ত গভীরভাবে পর্যবেক্ষণ করছে। এমনকি প্রেসিডেন্টও এই বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করে আসছেন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পর বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি অত্যন্ত জটিল হয়ে পড়েছে। এই আমেরিকার এই আজ থেকে 3 মাস আগে বিএনপি সহ জামায়াত ইসলাম সহ অন্যান্য যতগুলো রাজনৈতিক দল আছে তারা চরম মিত্র মনে করত। আর আওয়ামী লীগের একদম সভানেত্রী থেকে শুরু করে প্রত্যন্ত লেভেলের একজন কর্মী পর্যন্ত পিটার হাস অথবা প্রেসিডেন্ট জো বাইডেন অথবা এই যে মুখপাত্র ম্যাথিউ মিলার তাদেরকে দুই চোখের বিষ মনে করতো এদের থেকে খারাপ শত্রু আর নাই। কিন্তু জাস্ট 3 মাসের প্রেক্ষাপটে আমেরিকাকে এখন বিএনপি সহ অন্যান্যরা মনে করছেন চোখের কাঁটা। আবার আওয়ামী লীগ মনে করছে তাদের খুব কাছের মিত্র। ইভেন শুধু মিত্র মনে করছে না, সেখানে আওয়ামী লীগ টাকা পয়সাও ঢালছে যেন আমেরিকার যে কি বলে যে এমপি মন্ত্রীরা আছেন তাদের কাছে বাংলাদেশের ইস্যুগুলো নিয়ে কিছু বক্তব্য দেওয়া যায়। ইভেন তাদের যেই মানবাধিকার সংগঠনগুলো আছে সেগুলোর কাছেও যেন বর্তমান প্রেক্ষাপটে যা ঘটছে সেগুলো থেকে একটা অ্যাডভান্টেজ পাওয়া যায়। ইভেন সংখ্যালঘু নির্যাতন ইস্যুতেও কিন্তু নানান ধরনের অ্যাক্টিভিটিস বা চাল চালছে। তবে দিন শেষে এগুলো কাজে দিচ্ছে। আমেরিকার এত প্রীতি নাই পৃথিবীর কোনো দেশে গণতন্ত্র এস্টাবলিশ করা, তারা সেখান থেকে বৈশা থ্যাংক ইউ নিতে। আমেরিকার কাজই হচ্ছে পৃথিবীর প্রত্যেক দেশে একটা প্যাচ লাগানো। এটা তো আর বলার বা অপেক্ষা রাখে না। যাই হোক, এখন ছাত্রলীগের জন্য খুবই একটা পজিটিভ অবস্থান তৈরি হচ্ছে, ইভেন আওয়ামী লীগের জন্য। দর্শক, আপনারা জানেন যে ইতিমধ্যে ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে বা আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে গিয়া 24 ঘন্টার মধ্যে নাটকীয়তা দেখলাম। রিট করা হলো, সেই রিট সার্জিস্টরা নিজেরা আবার সরা নিলেন। এ নিয়ে এখন স্পষ্ট ব্যাখ্যা আসেনি। তো এর মাঝখানে এই সকল বিষয় নিয়ে ছাত্রলীগ নিষিদ্ধ, আওয়ামী লীগ সহ নানান ইস্যুতে আপনার আমেরিকার মুখপাত্র ম্যাথিউ মিলারের কাছে প্রশ্ন করা হয়েছে। এখানে একটু প্রেক্ষাপট আর একটু আছে যে এর আগে আমেরিকার এই কি বলে যে মুখপাত্রের সামনে বাংলাদেশের একজন প্রখ্যাত সাংবাদিক, যিনি এই মুহূর্তে বা রাষ্ট্রদূত মুশফিক ফজল আনসারী, তিনি বিএনপি সহ হিরো আলমের মাইর খাওয়া থেকে শুরু করে অনেক কিছু প্রতিনিয়ত এই মার্কিন কি বলে যে মুখপাত্রের সামনে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তুলে ধরতেন। তো এখন এগুলো আর তোলা হয় না। এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে আওয়ামী লীগের পক্ষ থেকে এগুলো মুখপাত্রের দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে। তো ছাত্রলীগ নিষিদ্ধ থেকে শুরু করে একজন সাংবাদিক প্রশ্ন করেছেন যে বাংলাদেশে পুলিশ সন্ত্রাস বিরোধী আইন ব্যবহার করে ছাত্রলীগের সাথে জড়িত ব্যক্তিদের বিক্ষোভে অংশ নেওয়ার জন্য গ্রেফতার করেছে। তারা সম্প্রতি ছাত্রলীগকে নিষিদ্ধ করেছে। বাংলাদেশের গণতান্ত্রিক স্বাধীনতা এবং রাজনৈতিক মত প্রকাশের উপর এমন কর্মকাণ্ডের প্রভাবকে যুক্তরাষ্ট্র কিভাবে দেখে? এছাড়া বাংলাদেশের ন্যায্য রাজনৈতিক প্রক্রিয়া এবং নাগরিক স্বাধীনতাকে সমর্থন করার জন্য যুক্তরাষ্ট্র কি পদক্ষেপ নেবে? এই প্রশ্নগুলো বুঝতেই পারছেন সবগুলো আওয়ামী লীগের পক্ষ থেকে প্রশ্ন করা হয়েছিল। জবাবে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার বলছেন, আমরা বিশ্বাস করি যে বাংলাদেশের জনগণের মত প্রকাশের স্বাধীনতা, সমাবেশ এবং মৌলিক স্বাধীনতার প্রয়োগের অধিকার আছে। একই কথা 3 মাস আগেও বলতো, কিন্তু কথাগুলো যাইতো বিএনপি বা অন্যান্য দলের পক্ষে,
যারা সভা সমাবেশ করতে পারতো না। এখন যেমন ধরেন ছাত্রলীগ নাম শুনলেই একটা ঝামেলার মধ্যে পড়ে যাচ্ছে। তবে ছাত্রলীগে তো সবাই গণহারে সন্ত্রাসী ছিল না, হয়তো 20% যারা ক্ষমতাকে অপব্যবহার করছে, বাকিরা হয়তো পালের মধ্যে ঢুকছে, জাস্ট হচ্ছে পরিচয় দিছে, পরিস্থিতির কারণে অনেকে ছাত্রলীগ করছে, আবার অনেকে হয়তো মন থেকে ছাত্রলীগ পছন্দ করে, সন্ত্রাসী কর্মকাণ্ড পছন্দ করে না। এরকম কিন্তু একটা বড় শ্রেণী আছে যাদের পক্ষে আবার সার্জিসের অবস্থানও আছে, তাই না? আজকে সার্জিস তার অবস্থান ক্লিয়ার করছে। তো আমেরিকাও ঠিক একই কথা বলছে যে আমরা আরো বিশ্বাস করি বাংলাদেশে ক্ষমতাসীন দল যেই থাকুক না কেন এই বিষয়গুলোকে নিশ্চিত করতে হবে যে জনগণ মত প্রকাশের স্বাধীনতা পাবে, সমাবেশও করবে, রাজনীতিরও মৌলিক স্বাধীনতা প্রয়োগের অধিকার আছে। এবং আমেরিকা বলছে আমরা আমাদের দ্বিপাক্ষিক কার্যক্রমে এই বিষয়টি বহুবার স্পষ্ট করেছি। আমরা দৃঢ়ভাবে বলতে চাই যুক্তরাষ্ট্র বাংলাদেশে অথবা বিশ্বের যে কোনো দেশে ধর্মীয় বৈষম্যমূলক আচরণকেও সমর্থন করে না। মানে যে সংখ্যালঘু সম্প্রদায়ের এই কার্ডটা পলিটিক্যালি প্রত্যেকটা দলই খেলে, তা আওয়ামী লীগ একটু খেলছে এখন হিন্দুদের ইস্যুটাতে, এইটাও সামনে উপস্থাপন আনা হয়েছে। এই যে ছাত্রলীগকে নিষিদ্ধের ইস্যু নিয়ে এখানে স্পষ্ট কোনো যে না ঠিক আছে আমরা সমর্থন করি, ছাত্রলীগ যা করছে এটা এরকম নেগেটিভ, আমরা তাদেরকে নিষিদ্ধের পক্ষে সরকারকে সাধুবাদ জানাই, বিষয়টা না কইয়া আমেরিকা বলছে উল্টা কথা। পরোক্ষভাবে তাদের এই বক্তব্যটা শতভাগ এই মুহূর্তে আওয়ামী লীগ, ছাত্রলীগ বা আরো যেই বিভিন্ন রকম অ্যাক্টিভিটিস গুলো হচ্ছে সেগুলোর দিকেই কিন্তু যাচ্ছে। ইভেন আপনি দেখেন যে আমাদের যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল করা হয়েছে, সেই ট্রাইব্যুনালে যেন শেখ হাসিনার ফাঁসি না হয়, এমপি মন্ত্রীদের ফাঁসি না হয়, সেই ব্যাপারে কিন্তু আপনার নিউ ইয়র্ক ভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ তারা কিন্তু আমাদের সরকারের কাছে চিঠি পাঠিয়েছে যে অন্য সাজা দিবেন। আর আমেরিকার বক্তব্য হচ্ছে যারা অপরাধী তাদের সাজা হতে হবে, তবে এখানে রাজনীতিকে নিষিদ্ধ করার মতন সিচুয়েশনটা আমেরিকার এই বক্তব্য কিন্তু উঠে আসে নাই। আর আমেরিকা এটা করলে আমেরিকার কি কোনো লাভ আছে? ধরেন আমেরিকা চায়, ভাই আমি প্রত্যেকবারই বলি, আমেরিকা নিজের দেশ ছাড়া আর মিত্রদের দেশ ছাড়া সারা পৃথিবীতে তারা চায় প্রধান দুইটা দলের মধ্যে লাগাই রাখতে, গৃহযুদ্ধ হতে, অনেক কিছু কিন্তু তারা করে। আর এটাই বিশ্বজুড়ে স্বীকৃত, সমাদৃত এদের পক্ষ থেকে। এই একটা বক্তব্য এই মুহূর্তে ছাত্রলীগ আওয়ামী লীগের জন্য হয়তো একটা স্বস্তির নিঃশ্বাস সম্ভবত নেওয়ার সুযোগ হচ্ছে। তবে যেই ঘটনাগুলো করছে গত 16 বছরে ছাত্রলীগ কর্তৃক যে নির্যাতন হয়েছে, পড়াশোনার বাইরে গিয়া যে বিভিন্ন আজাইরা বিভিন্ন কর্মকাণ্ড করছে, 20% নেতারা করছে, এগুলা বিভিন্ন জায়গায় এগুলা করছে, অস্বীকার কোনো সুযোগ নেই। টেন্ডারবাজি থেকে শুরু করে চাঁদাবাজি, ছিনতাই, দখলদারিত্ব, ক্যাম্পাসের মধ্যে ভিন্ন মত প্রদর্শন করে মাইর ধরে ক্যাম্পাস থেকে বের করে দেওয়া, এগুলো তো করছে। ইভেন জুলাই আগস্ট মাসে যেই ভূমিকা ছাত্রলীগ নিয়েছিল, মানে ঊর্ধ্বতন নেতারা, ওই যে সার্জি যেমন 20% বলছে, এই 20% কিন্তু আছে। তো এগুলো যারা করছে এদের বিচার হবে, সেটাই স্বাভাবিক। কিন্তু বাকি যারা আছে আমজনতা, কেউ আওয়ামী লীগ করতো, কেউ ছাত্রলীগ করতো, যুবলীগ করতো, এগুলোর জন্য গ্রেফতার করা অথবা ধরেন আইনি পদক্ষেপ নেওয়া, ওই 1 লক্ষ টাকা পুরস্কার দিয়ে দেওয়া, এগুলো আবার মানুষের কাছে অতিরঞ্জিত কিন্তু মনে হচ্ছে। এগুলার কারণে বৈষম্য বিরোধী ছাত্রদের কিন্তু একটা জনসমর্থন ছড়ে যাচ্ছে, আপনি দেখতেই পাচ্ছেন এগুলো নিয়ে। তো যাই হোক, দেখা যাক সামনে আরো কি খেলা খেলে আমেরিকা। ভালো থাকুন। প্রিয় ভিউয়ার্স, ডক্টর মোহাম্মদ ইউনূসের সামনের দিনগুলো খুব কঠিন যাবে, সেটা আমরা পরিবেশ দেখেই বুঝতে পারতেছি। একদিকে শত্রু ভারত সবসময় একটা না একটা মানে কিছু করেই বসে, একটা ইস্যু তুলে এখনও দেখেন বাংলাদেশের পিছনে পড়ে আছে সংখ্যালঘুদের ইস্যু নিয়ে। এবং আপনারা হয়তো জানেন যে এখন জো বাইডেন একটা বার্তাও দিয়েছেন। ডক্টর মোহাম্মদ ইউনূস এই যে পচাগলা সংবিধান নিয়ে পড়ে আছেন, যদি এই সংবিধানটা বাতিল না করা হয় তাহলে আরও কত সামনে প্রশ্ন উঠবে, উনি প্রশ্নবিদ্ধ হবে, সেটা শুধু নতুন করে আর বলার ভাষা রাখে না। আর এদিকে জো বাইডেনের ক্ষমতার মেয়াদও শেষ হয়ে যাচ্ছে, আর বেশি দিন আর বাকি নেই। এর মধ্যে অপ্রতিরোধ্য ডোনাল্ড ট্রাম্পকেও সামলানো খুব কঠিন আছে। সামনের দিনগুলো ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য বেশ কঠিন হবে, যা আমরা দেখতে পারতেছি। ইতিমধ্যে ডোনাল্ড ট্রাম্প মানে তার পদক্ষেপগুলো নিতেছে, এটাও তো আমরা দেখতে পারতেছি না, যা সামনে সেটা ভাসমান হবে। তাই প্রিয় ভিউয়ার্স, এই বিষয় সম্পর্কে আপনাদের কি মন্তব্য কমেন্ট করে জানিয়ে দিন।